আমার নাম স্বর্ণা বেগম, বয়স ৩০ বছর। দেখতে একদম পাকা আমের মতো, দেখলেই মন চাইবে খাওয়ার জন্য। তো বন্ধুরা, বিয়ের পর থেকেই আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। আমার স্বামী ফুয়াদ শহরে ফলের ব্যবসা করে। ব্যবসার কারণে তাকে বেশিরভাগ সময় শহরেই থাকতে হয়। কখনো মাসে একবার, কখনো ২ মাসে একবার বাড়ি আসে। প্রথম দিকে বিষয়টা আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। সংসার চালাতে হলে তো কষ্ট করতেই হয়। কিন্তু সময় যত যেতে লাগল, আমার ভেতরের একাকিত্ব ততই বাড়তে লাগল। বড় বাড়িটা সারা দিন ভাকা ভাকা লাগত। কাজ শেষ হলে কারো সঙ্গে কথা বলারও মানুষ থাকত না। বাড়িতে ছিলেন শুধু আমার শ্বশুর আব্দুল করিম। তিনি পরিশ্রমী মানুষ। বয়স হলেও এখনও মাঠে কাজ করেন, পুকুরের দেখাশোনা করেন, জমিজমার খোঁজখবর নেন। গ্রামের সবাই তাকে সম্মান করে। শুরুতে আমাদের সম্পর্ক ছিল একেবারে বাবা আর মেয়ের মতো। আমি সময় মতো তার খাবার দিতাম, অসুস্থ হলে ওষুধ খাওয়াতাম। তিনিও আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করতেন। প্রায়ই বলতেন, মা, তুই এই বাড়িতে আসার পর বাড়িটা আবার আগের মতো প্রাণ ফিরে পেয়েছে। কথাগুলো শুনে আমারও ভালো লাগত, কারণ এই বাড়িতে আমি সত্যিই নিজের জায়গা খুঁজে পেয়েছিলাম। কিন্তু মানুষের জীবনে সবসময় একই রকম থাকে না। ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম, আমাদের দুজনের জীবনেই এক ধরনের শূন্যতা কাজ করছে। আমি স্বামীর অভাবে কষ্ট পাই, আর শ্বশুর আব্বা শাশুড়ির মৃত্যুর পর বহু বছর ধরে একা জীবন কাটাচ্ছেন। একদিন সন্ধ্যায় বারান্দায় বসেছিলাম, আকাশে কালো মেঘ জমেছে। হঠাৎ শ্বশুর আব্বা এসে পাশে বসলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটা সময় এই বাড়িতে কত মানুষ ছিল মা, এখন দেখ চারদিকে শুধু নীরবতা। আমি তার কথার জবাব দিতে গিয়ে থেমে গেলাম, কারণ আমিও একই ধরনের শূন্যতা অনুভব করছিলাম। সেদিন প্রথমবারের মতো আমি বুঝতে পারলাম, একাকিত্ব শুধু আমার নয়, এই বাড়ির আরেকজন মানুষের মনেও গভীরভাবে বাসা বেঁধে আছে। আর সেই একাকিত্বই ধীরে ধীরে এমন কিছু পরিস্থিতির জন্ম দিতে চলেছিল, যা আমাদের দুজনকেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করাবে। সেদিনের পর থেকে আমি লক্ষ্য করলাম, শ্বশুরাব্বা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছেন। কাজ শেষে বারান্দায় বসে থাকেন, দূরে কোথাও তাকিয়ে থাকেন। মাঝে মাঝে মনে হতো তিনি যেন কোনো পুরনো স্মৃতির ভেতর হারিয়ে যান। আমিও খুব একটা ভালো ছিলাম না। স্বামীকে কাছে না পাওয়ার কষ্ট দিন দিন বাড়ছিল। ফোনে কথা হতো ঠিকই, কিন্তু ফোনের ওপাশের মানুষকে তো ছুঁয়ে দেখা যায় না, মনের সব কথা বলাও যায় না। একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। শ্বশুর আব্বা বারান্দায় বসেছিলেন। আমি 1 কাপ চা এগিয়ে দিতেই তিনি হেসে বললেন, মা, তুই না থাকলে এই বাড়িটা একেবারে শুনশান হয়ে যেত। আমি মুচকি হেসে বললাম, আপনি আবার এসব বলেন কেন? আমি তো আমার দায়িত্বই পালন করছি। তিনি আর কিছু বললেন না, কিন্তু তার চোখে মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা দেখতে পেলাম। এরপর কয়েকদিন কেটে গেল। আমি বুঝতে পারছিলাম বাড়ির পরিবেশটা আগের মতো নেই। কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, তবুও যেন একটা অদৃশ্য অস্বস্তি চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এক রাতে ঘুমানোর আগে আমি অনেকক্ষণ ভাবছিলাম, মানুষ যখন একা হয়ে যায় তখন তার মন দুর্বল হয়ে পড়ে। তখন অনেক সাধারণ বিষয়ও অন্যরকম মনে হতে শুরু করে। পরদিন সকালে শ্বশুরাব্বা মাঠে যাওয়ার আগে আমাকে বললেন, মা, জীবনে কখনো মন খারাপ হলে নিজের মনকে শক্ত রাখিস, একাকিত্ব মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ এই কথাগুলো যেন শুধু আমাকে নয়, তিনি নিজেকেও বলছিলেন। সেদিন প্রথমবার আমার মনে হলো, আমরা দুজনেই হয়তো একই ধরনের মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু সেই লড়াইয়ের শেষ কোথায় সেটা তখনও আমি জানতাম না। সামনের দিনগুলোতে আমাদের সামনে এমন কিছু পরিস্থিতি আসতে চলেছে, যেখানে সঠিক আর ভুলের মাঝের সীমারেখা স্পষ্টভাবে বুঝে নেওয়াটাই সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, মানুষের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের মনের সঙ্গে। বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের ভেতরের দুর্বলতাকে হারানো অনেক কঠিন। দিনগুলো আগের মতোই চলছিল। আমি সংসারের কাজ করতাম, শ্বশুরাব্বা মাঠে যেতেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন একটা অস্বস্তি কাজ করছিল। একদিন দুপুরে আমি উঠানে বসে কাপড় শুকাচ্ছিলাম। হঠাৎ পাশের বাড়ির এক মহিলা এসে বললেন, স্বর্ণা, তুমি একা একা থাকো, তোমার খুব কষ্ট হয় না? আমি হেসে বললাম, কষ্ট তো হয়, কিন্তু কি করার আছে, সংসারের জন্য অনেক কিছু মেনে নিতে হয়। মহিলাটি চলে যাওয়ার পর কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগল। সত্যিই তো, আমি কি সুখী নাকি শুধু সুখী থাকার অভিনয় করছি? সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে আমি বারান্দায় বসেছিলাম।
কিছুক্ষণ পরে শ্বশুরাব্বাও এসে পাশে বসলেন। অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। হঠাৎ তিনি বললেন, মা, মানুষ কখনো কখনো এমন কিছু ভাবতে শুরু করে যেটা ভাবা উচিত নয়, কিন্তু তখন নিজের মনকে নিয়ন্ত্রণ করাই আসল পরীক্ষা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি আবার বললেন, সম্পর্কের একটা মর্যাদা আছে, সেই মর্যাদা হারিয়ে গেলে মানুষ সব কিছু হারায়। কথাগুলো শুনে আমার বুকটা ধক করে উঠল, কারণ আমি বুঝতে পারছিলাম তিনি যা বলছেন তা শুধু সাধারণ কথা নয়। আমিও ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলাম যে একাকিত্ব মানুষের বিচার শক্তিকে দুর্বল করে দেয়। তখন অনেক ভুল চিন্তা মাথায় আসতে পারে, কিন্তু সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া আর না দেওয়ার মাঝেই মানুষের চরিত্রের পরীক্ষা হয়। সেদিন রাতে নিজের ঘরে ফিরে আমি অনেকক্ষণ ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল আমাদের দুজনেরই সতর্ক হওয়া দরকার, কারণ আমরা দুজনেই একা, আর একাকিত্ব কখনো কখনো মানুষকে এমন পথে নিয়ে যেতে চায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। পরদিন সকালে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল। নামাজ পড়ার পর আমার মনটা কিছুটা শান্ত হল। আমি মনে মনে নিশ্চয় করলাম, যাই হোক না কেন আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব না। নিজের পরিবার, নিজের সম্মান এবং সম্পর্কের মর্যাদা আমি কখনো নষ্ট হতে দেব না। এরপর কয়েকদিন কেটে গেল। আমি চেষ্টা করছিলাম নিজের মনকে ব্যস্ত রাখতে। সংসারের কাজ, রান্নাবান্না, বাড়ির দেখাশোনা সব কিছুতেই নিজেকে ডুবিয়ে রাখতাম। একদিন বিকেলে শ্বশুরাব্বা মাঠ থেকে ফিরে খুব ক্লান্ত হয়ে পড়লেন। আমি তাকে পানি দিলাম, ওষুধ খেতে দিলাম। তিনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। হঠাৎ তিনি বললেন, মা, মানুষ যখন একা হয়ে যায় তখন অনেক সময় ভুল জিনিসকে ঠিক বলে মনে হয়, কিন্তু পরে সেই ভুলের জন্য সারা জীবন আফসোস করতে হয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, বাবা, সব মানুষের জীবনেই কষ্ট থাকে, কিন্তু কষ্টের জন্য তো ভুল সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন প্রথমবার আমরা দুজনেই খোলাখুলি বুঝতে পারলাম যে আমাদের মনের মধ্যে কিছু অস্বস্তিকর চিন্তা জন্ম নিচ্ছে, আর সেই চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া বিপজ্জনক। রাতে নিজের ঘরে বসে আমি অনেক ভেবেছিলাম। আমার স্বামী দূরে থাকে, এটা সত্যি, কিন্তু তাই বলে কি আমি তার বিশ্বাস ভাঙতে পারি? যে মানুষটা আমাকে এত ভালোবাসে তার প্রতি অন্যায় করা কি ঠিক হবে? অন্যদিকে শ্বশুর আব্বাও বুঝতে পেরেছিলেন যে তিনি একজন বাবা। একজন বাবার সবচেয়ে বড় দায়িত্ব হল পরিবারকে রক্ষা করা, কোনো ভুলের দিকে ঠেলে দেওয়া নয়। পরদিন সকালে তিনি আমাকে ডেকে বললেন, মা, আমি একটা কথা বলতে চাই। যদি কখনো আমার কোনো আচরণে তুমি অস্বস্তি বোধ করে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না আমার কারণে তোমার মনে কোনো কষ্ট থাকুক। তার কথা শুনে আমার চোখ ভিজে উঠল। আমি বললাম, বাবা, আমাদের দুজনেরই এখন সতর্ক থাকা দরকার। আমরা কেউই ভুল করতে চাই না। তিনি মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, ঠিক বলেছ, মানুষকে তার দুর্বলতার সঙ্গে লড়াই করতে হয়। সেদিনের সেই কথোপকথনের পর মনে হল আমরা যেন একটা বড় বিপদ থেকে নিজেদের সরিয়ে আনতে পেরেছি। আর এই ঘটনার পর আমি আর শ্বশুরাব্বা দুজনেই নিজেদের মধ্যে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম। আমরা স্বাভাবিকভাবে কথা বলতাম, কিন্তু আগের চেয়ে অনেক বেশি সতর্ক ছিলাম। এদিকে আমার স্বামী ফুয়াদ ফোনে জানালো যে সে কয়েকদিনের জন্য বাড়িতে আসবে। খবরটা শুনে আমার মন ভালো হয়ে গেল। অনেক দিন পর তাকে কাছে পাব, তার সঙ্গে সময় কাটাতে পারব। ফুয়াদ বাড়িতে আসার দিন আমি সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়লাম। তার পছন্দের খাবার রান্না করলাম, ঘরদোর গুছিয়ে রাখলাম। বিকেলের দিকে সে বাড়িতে পৌঁছালো। আমাকে দেখেই সে হাসি মুখে বলল, কেমন আছো? আমি শুধু বললাম, এখন ভালো আছি। সেদিন অনেক দিন পর বাড়িতে আবার প্রাণ ফিরে এলো। আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। শ্বশুর আব্বাকেও অনেক খুশি দেখাচ্ছিল। রাতে নিজের ঘরে বসে আমি একটা বিষয় উপলব্ধি করলাম। এতদিন আমি শুধু নিজের একাকিত্বের কথাই ভেবেছি, কিন্তু ফুয়াদও তো দূরে থেকে কষ্ট করছে শুধু আমাদের সংসারটা ভালো রাখার জন্য। পরদিন সকালে আমি উঠানে কাজ করছিলাম। হঠাৎ শুনলাম শ্বশুর আব্বা ফুয়াদকে বলছেন, বাবা, যতটা পারিস বাড়িতে বেশি সময় দেওয়ার চেষ্টা কর। সংসার শুধু টাকা দিয়ে চলে না, মানুষের উপস্থিতিও দরকার হয়। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম শ্বশুর আব্বাও নিজের ভুল ভাবনাগুলো উপলব্ধি করেছেন। তিনি বুঝে গেছেন যে পরিবারের সুখ বজায় রাখতে হলে সম্পর্কের সীমারেখা রক্ষা করা সবচেয়ে জরুরি। সেদিন রাতে আমি অনেকক্ষণ চিন্তা করলাম। আমাদের জীবনে যে অস্থিরতা তৈরি হয়েছিল তার মূল কারণ ছিল একাকিত্ব এবং দূরত্ব, কিন্তু সেই কষ্টকে ভুল পথে চালিত হতে দেওয়া কখনো সমাধান হতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম, যা কিছুই হোক না কেন আমি আমার সংসার, আমার স্বামী এবং আমার আত্মসম্মানের প্রতি সৎ থাকব।
অন্যদিকে শ্বশুর আব্বাও যেন নতুন করে নিজেকে গুছিয়ে নিতে শুরু করলেন। তিনি আগের চেয়ে বেশি সময় মাঠে কাটাতেন, গ্রামের মানুষের সঙ্গে মিশতেন, নিজেকে ব্যস্ত রাখতেন। কিন্তু আমরা তখনও জানতাম না যে সামনে একটি ঘটনা আমাদের চূড়ান্তভাবে পরীক্ষা করবে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় বিজয় হল নিজের দুর্বলতাকে জয় করা। অন্যকে হারানো সহজ, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। ফুয়াদ বাড়িতে কয়েকদিন থাকার পর আবার শহরে চলে গেল। যাওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে বলল, স্বর্ণা, আমি জানি তোমাকে অনেক একা থাকতে হয়, কিন্তু বিশ্বাস করো, আমি যা করছি আমাদের ভবিষ্যতের জন্যই করছি। আমি শুধু মাথা নেড়ে হাসলাম, কারণ এবার আমি তার কষ্টটাও বুঝতে পারছিলাম। ফুয়াদ চলে যাবার পর বাড়িটা আবার আগের মতো নীরব হয়ে গেল, কিন্তু এবার আমার চিন্তাভাবনা বদলে গিয়েছিল। আমি নিজেকে ব্যস্ত রাখতাম, বই পড়তাম, প্রতিবেশীদের সঙ্গে সময় কাটাতাম এবং প্রায়ই বাবার বাড়িতে ঘুরে আসতাম। এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল, চারদিকে অন্ধকার। আমি বারান্দায় বসেছিলাম। কিছুক্ষণ পরে শ্বশুর আব্বাও এসে বসলেন। অনেকক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, মা, একটা কথা অনেকদিন ধরে বলতে চাইছিলাম। আমি তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, কিছুদিন আগে আমি নিজের ওপর খুব রাগ করেছিলাম। মনে হচ্ছিল আমি যেন নিজের সম্মান আর সম্পর্কের মর্যাদা ভুলে যাচ্ছি। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, বাবা, আমিও অনেক কিছু ভেবেছি। একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু আমরা যদি নিজেদের বিবেকের কথা শুনি তাহলে ভুল থেকে ফিরে আসা সম্ভব। শ্বশুর আব্বা মাথা নেড়ে বললেন, আজ আমি শান্তি পাচ্ছি এই ভেবে যে আমরা কেউ কোনো সীমা অতিক্রম করিনি। সেদিন আমাদের দুজনের মন থেকেই যেন একটা বড় বোঝা নেমে গেল। আমরা বুঝতে পারলাম পরিবারের সম্মান, বিশ্বাস আর সম্পর্কের পবিত্রতা যে কোনো সাময়িক আবেগের চেয়ে অনেক বেশি মূল্যবান। সেই রাতেই আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্টই আসুক, কখনো এমন কোনো সিদ্ধান্ত নেব না যার জন্য পরে নিজের চোখে নিজেকে ছোট মনে হয়। আর শ্বশুর আব্বাও যেন নতুন করে নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেলেন। বন্ধুরা, মানুষের জীবনে সুখ, দুঃখ, একাকিত্ব, আবেগ সবকিছুই আসে, কিন্তু সেই আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়াটা কখনো সমাধান হতে পারে না। আমি আর শ্বশুর আব্বার সময় থাকতে নিজেদের ভুল চিন্তাগুলো বুঝতে পেরেছিলাম। আমরা উপলব্ধি করেছিলাম যে একটি পরিবারের ভিত্তি হল বিশ্বাস, সম্মান আর সম্পর্কের মর্যাদা। সেই ভিত্তি একবার ভেঙে গেলে আর সহজে গড়ে তোলা যায় না। এরপর থেকে আমরা দুজনেই নিজেদের সীমারেখা বজায় রেখেছিলাম। শ্বশুর আব্বা আমাকে নিজের মেয়ের মতোই দেখেছেন, আর আমিও তাকে বাবার সম্মান দিয়েছি। আমার স্বামী ফুয়াদও ধীরে ধীরে ব্যবসার ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য বেশি সময় দেওয়ার চেষ্টা করেছে। আজ অনেক বছর পর যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হল তার বিবেক। সেই বিবেক যদি জাগ্রত থাকে, তাহলে মানুষ যত বড় প্রলোভনের সামনেই দাঁড়াক না কেন, সঠিক পথ খুঁজে নিতে পারে। তাই বন্ধুরা, জীবনে কখনো ভুল চিন্তা মাথায় আসতেই পারে, কিন্তু সেই চিন্তাকে বাস্তবে রূপ না দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই একজন ভালো মানুষের পরিচয়। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।